আজকে যদি কেউ আমার উদ্দেশ্যে কমেন্ট সেকশনে কোনো বাজে কথাও লেখে না ডাব্লিউডাব্লিউই রিগার্ডিং, আমি সেটাকে খোলা মনে অ্যাকসেপ্ট করব। তার কারণ হচ্ছে দোষটা আমারই। আমি ভুলে গেছিলাম যে এটা ভিন্স মিকম্যানের এরা না, এটা ট্রিপল এইচের এরা। আর আমি একটা স্ম্যাকডাউন এই বছর ভালো কি দেখে নিয়েছিলাম, আমি ভেবেছিলাম ট্রিপল এইচের বুদ্ধি খুলে গেছে আর এবার থেকে ট্রিপল এইচ আমাদের ভালো শো ডেলিভার করবে। কিন্তু আজকের দেখার পর আমার আবার চোখ খুলে গেছে যে না, এটা ভিন্স মিকম্যানের এরা না, এখান থেকে আমাদের কিছু এক্সপেক্ট করা উচিতই না, কারণ ট্রিপল এইচ আমাদের সেরকম কিছু দেবেই না। ট্রিপল এইচ তো পুরো প্রতিজ্ঞা করে বসে আছে যে আমি হাইপ তো শোকে এমনভাবে করব যেন কি না কি, কিন্তু শোকে যখন ডেলিভার করার সময় আসবে তখন আমি পুরো হেগে ভরিয়ে দেবো। মানে ট্রিপল এইচ বেসিক্যালি আজকে এইটাই করেছে। আর আজকে এত একটা ওভার হাইপ ছিল না, কি বলবো। মানে না, তো এটাকে কোনো অংশে দেখে মনে হয়েছে যে এটা নেটফ্লিক্সের 1 ইয়ার অ্যানিভার্সারি ছিল। আর স্ট্রেঞ্জার থিংসের সাথে যে কোলাবোরেশনটা হয়েছে ওটা আমি কী বলবো, শুধুমাত্র রকে আজকে ওরা সাজাতে এসেছিল। আজকে পুরো স্ট্রেঞ্জার থিংসের থিমে পুরো রকে সাজিয়ে রেখেছিল। আর যেইভাবে রয়ের ইন্ট্রো হয়েছিল সত্যি ভালো ছিল ইন্ট্রোটা। কিন্তু ইন্ট্রো দেখে যতটা একটা আশা জেগেছিল যে না আজকে তো রয় ভয়ঙ্কর কিছু হতে চলেছে, শেষ হতে হতে সেরকম ভয়ঙ্করভাবেই আমরা মানে পুরো যাকে বলে বোকা বেনে গেছি। মানে কি, মানে কি বলবো, আমার তো মুখ থেকে বাজে কথা বেরিয়ে আসবে যদি এই রটাকে ডিফাইন করতে হয়। তো মানে যাই হোক, কথা শুরুই করা যাক, আর বেশি কিছু বলবো না, কখন ভুলভাল কিছু বেরিয়ে যাবে তারপর ইউটিউব আমার ভিডিওটাকেই ব্যান করে দেবে। তো আজকের রতে আমরা কি কি দেখেছি আর কেন আমি রকে নিয়ে এতটা ডিসঅ্যাপয়েন্টেড সেটা নিয়ে কথা হবে এই ভিডিওতে। তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে তো মাইকেল কোল আর কোরি গ্রেভস আজকে রকে শুরু করতে এসেছিল, যেখানে আজকে স্ট্রেঞ্জার থিংসের সাথে কোল্যাব করতে চলেছে, এটাকেই আর কি ইন্ট্রোডিউস করলো তারা। এবার রয়ের শুরুটা দেখে মনে হয়েছিল, আর রকে যেভাবে সাজিয়েছিল আজকে দেখে মনে হয়েছিল না আজ তো একটা বড় কিছু হবে। আর তারপর আমরা কি দেখতে পেলাম, প্রথমেই ওমেন্সদের ট্যাগ টিম ম্যাচ। মানে নেটফ্লিক্সের 1 ইয়ার অ্যানিভার্সারি স্ট্রেঞ্জার থিংসের কোলাবোরেশন, যেখানে আগের স্ম্যাকডাউন শুরু হয়েছিল র্যান্ডি অর্টনের রিটার্ন দিয়ে, সেখানে শুরু হচ্ছে ওমেন্সদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ দিয়ে। ঠিক আছে, হয়েছে তো হয়েছে, কারণ সেখানে রিয়া রিপ্লি আছে, ইয়ো স্কাই আছে, তো ঠিক আছে, করেছে, ভালো কথা। কিন্তু এই ম্যাচটার মধ্যেও ডাব্লিউডাব্লিউই একটু এফর্ট লাগায়নি। মানে ঠিক আছে, এবার রিয়া রিপ্লি, ইয়ো স্কাই আর ওই দিক থেকে কাবুকি ওয়ারিয়ার্সের টিম, এদের থেকে আমরা কোনো বাজে ম্যাচ তো এক্সপেক্ট করবো না। তো এরা তো নিজেদের 100% দিয়েছে, কিন্তু ম্যাচটার বুকিংয়ের যদি কথা বলি, ভাই ম্যাচটা পুরো একটা সিধা সাধা নর্মাল ম্যাচ। ঠিক আছে, কোনো ইন্টারফিয়ারেন্স কোনো ইন্টারফিয়ারেন্স নেই। ঠিক আছে, ইন্টারফিয়ারেন্স দেখাবে না, অন্তত ম্যাচটার মধ্যে কিছু তো এমন কোয়ালিটি দেখাক যেটা দেখে বলবো যে হ্যাঁ এইটা এই রটাকে শুরু করার মতো ম্যাচ ছিল। কিচ্ছু ছিল না ম্যাচটার মধ্যে। এমনি যদি রেসলিং ওয়াইজ দেখা হয় ম্যাচটা ভালো ম্যাচ ছিল, কিন্তু ওইটুকুই। না কোনো সারপ্রাইজ কিছু, না কোনো কারো রিটার্ন, না কোনো ইন্টারফিয়ারেন্স, কিছুই ছিল না। আর ম্যাচের শেষে শুধু যদি একটা ভালো কথা বলি সেটা হচ্ছে একটা টাইটেল চেঞ্জ, যেটাও এক্সপেক্টেডই ছিল। মানে ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স তো এমনিই হাত বদল করতে ওস্তাদ, এর হাত থেকে ওর হাতে কখন চলে যায় আমরা কেউ বুঝতেও পারি না। আর আজকেও সেটা হয়েছে, আর আমি কালকের ভিডিওতে বলেওছিলাম যে এই ম্যাচে একটা টাইটেল চেঞ্জ হতে পারে। আর সেটাই ডাব্লিউডাব্লিউই করিয়েছে, কারণ নতুন বছর, নতুন নতুন কিছু তো দেখাতে হবে, তো নতুন চ্যাম্পিয়ন্সই বানিয়ে দাও। তো ঠিক আছে, রিয়া রিপ্লি আর ইয়ো স্কাই চ্যাম্পিয়ন্স হয়ে গেছে, খুব ভালো কথা। তারপর তাদের জন্য পাইরও ফেটেছে, কিন্তু ব্যাস এইটুকুই। এই ম্যাচটা থেকে আর কিচ্ছু ছিল না। না তো তাদেরকে কেউ কনফ্রন্ট করলো, না তো কিছু করলো, মানে সিম্পলে রেখেছিল। ঠিক আছে, একটা ম্যাচ সিম্পলে রেখেছে, মানা যায়। কিন্তু আজকে তো দেখে মনে হচ্ছিল দেখছি নাকি এভলিউশন প্রিমিয়াম লাইভ ইভেন্ট দেখছি। শুধুই মেয়েদের জিনিসপত্র, মেয়েদের ম্যাচ। ঠিক আছে, সেটাও ভালো কথা, কারণ সেগুলো তো আগের থেকে অ্যাডভার্টাইজও ছিল, তো এটা তো এক্সপেক্টেড ছিল। কিন্তু মাঝখানে কিছু তো দেখাবে এমন যেটার জন্য মনে হবে যে হ্যাঁ এটা মানে স্পেশাল এপিসোড রয়ের, সেরকম কিচ্ছু ছিল না। তো তারপর আমরা ব্যাক স্টেজে দেখতে পাই যে গুন্থারকে অ্যাডাম পিয়ার্স বলছে যে দেখ গুন্থার, তুই জনসেনাকে হারিয়ে দিয়েছিস, খুব ভালো কথা, কিন্তু এবার একটু তোকে লোকজনকে রেসপেক্ট করতে হবে, তো তুই যা, তোর মনে যা আছে সেটা বের করে নে, কিন্তু একটু রেসপেক্টের সাথে। তো গুন্থার বলে রেসপেক্ট, বলতে বলতে হাসতে হাসতে গুন্থার আজকে আসে। আর গুন্থার আজকে আবার জনসিনাকে অপমান করতে থাকে, আর পুরো ক্রাউডকে অপমান করতে থাকে, আর ক্রাউডকে বলে যে ডাব্লিউডাব্লিউ চাইছে আমি সবাইকে রেসপেক্ট করি, কিন্তু আমাকে যারা রেসপেক্ট করছে না সেই বেলায় কী হবে, কারণ আমাকে তো রেসপেক্ট করা উচিত, কারণ আমি জনসিনাকে দিয়ে ট্যাপ আউট করেছি লাইক আ লিটল। এবার সেই বাজে কথাটা বলতে যাচ্ছিল, কিন্তু সেই সময় তাকে ইন্টারাপ্ট করে এজে স্টাইলস। আর আমি বলবো আজকে থেকে শুধুমাত্র একটা জিনিসই ভালো ছিল, যে এজে
স্টাইলস আজকে রতে গুন্থারকে কনফ্রন্ট করেছে, আর দেখে মনে হচ্ছে এজে স্টাইলসের জন্য এবার ভালো কিছু শুরু হতে পারে, কিন্তু আবার আমি বলছি আমি কোনো রকম কোনো আশা রাখবো না। কিন্তু এজে স্টাইলস আজকে গুন্থারকে কনফ্রন্ট তো করে, কিন্তু এজে স্টাইলসকে গুন্থার কোনো কথা বলতেই দেয় না। এজে স্টাইলস আজকে বেসিক্যালি এসেছিল গুন্থারকে এটাই শেখাতে যে কিভাবে মানুষকে রেসপেক্ট করতে হয়, কিন্তু গুন্থার যখনই এজে স্টাইলস কিছু বলতে যাচ্ছে তখনই গুন্থার তাকে ইন্টারাপ্ট করছে আর বলছে তুই আমাকে শেখাবি কী করে মানুষকে রেসপেক্ট করতে হয়। আর যেখানে জনসিনা কিছু করতে পারেনি সেখানে লিটল এজে কী করবে, এইভাবে এজে স্টাইলসকে উত্তপ্ত করতে থাকে। তো এজে স্টাইলস যতবার কিছু বলতে যাচ্ছে ততবারই গুন্থার তাকে ইন্টারাপ্ট করছে। তো লাস্টে এজে স্টাইলস বলে যে ঠিক আছে যখনই আমাকে বলতে দেবেন আমি করেই দেখাই, বলে গুন্থারকে মেরে দেয় এক ঠাটিয়ে চট, আর একদম চটটা ভালো মতো কষিয়ে মেরেছিল এজে স্টাইলস। আর গুন্থারের রিয়াকশন দেখেও মনে হচ্ছিল যে গুন্থার অবাক হয়ে গেছে যে এটা কী করে করলো। আর এজে স্টাইলস বলে আমি ঠিক এইটাই এক্সপেক্ট করেছিলাম, তুই কিচ্ছু করতে পারবি না, নাথিং। এই বলে আজকে এজে স্টাইলস রিং ছেড়ে বেরিয়ে যায়। আর এখান থেকে আমরা এটাও জানতে পেরে গেছি, কারণ ব্যাকস্টেজ আরেকটা সেগমেন্ট হয় যেখানে গুন্থার এজে স্টাইলসের উপর খুব রেগে আছে, অ্যাডাম পিয়ার্সকে গিয়ে বলছে দিয়ে দে এজে স্টাইলসকে আমার হাতে তুলে দে। আর এজে স্টাইলস বলে যে ও এখন তুই নালিশ করতে এসেছিস বাচ্চাদের মতো। তো এইসব বলার পর বেসিক্যালি নেক্সট উইকের জন্য এজে স্টাইলস আর গুন্থারের ম্যাচ অফিসিয়াল হয়ে গেছে। এবার দেখো আমার মনে হয় না নেক্সট উইকে এই ম্যাচটার কোনো রেজাল্ট বেরোবে বলে, কারণ এজে স্টাইলস আর গুন্থারের মধ্যে আমার মনে হয় এর থেকে আরও বড় কিছু ডাব্লিউডাব্লিউ প্ল্যান করে রেখেছে। তো দেখা যাক, আপাতত নেক্সট উইকে তারা একে অপরকে ফেস করতে চলেছে, কিন্তু এজে স্টাইলসকে যে অ্যাজ আ সিঙ্গেল সুপারস্টার ডাব্লিউডাব্লিউ বিল্ড করতে চাইছে এইটা দেখে ভালো লাগলো। তাই বললাম আজকে র থেকে মাত্র এই একটা জিনিসই আমার ঠিকঠাক লেগেছে। তারপর আমরা দেখতে পাই আমাদের ওমেন্স ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ। এবার যেমন বললাম আজকে র দেখছিলাম নাকি এভলিউশন প্রিমিয়াম লাইভ ইভেন্ট দেখছিলাম কিচ্ছু বোঝা যাচ্ছিল না, কারণ আজকে পুরো রটাই ছিল ওমেন্স রেসলিংয়ে ভর্তি। কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না, কারণ আমি তোমাদেরকে এমনিও বলেছি যে বেকি লিঞ্চ আমার ফেভারিট সুপারস্টার, তাই বেকি লিঞ্চের ম্যাচ দেখতে আমার কোনো রকম কোনো সমস্যা নেই। এবার এই ম্যাচটা শুরু হয়। এবার এই ম্যাচেও আমি অন্তত এক্সপেক্ট করেছিলাম যে এজেলির হয়তো রিটার্ন হবে। ঠিক আছে, এজেলির রিটার্ন না হোক, অন্তত নাটালিয়া আসবে তার স্টুডেন্ট ম্যাক্সিন ডুপ্রিকে সাহায্য করতে, কিন্তু না, ডাব্লিউডাব্লিউ এত খাটনি কেন করতে যাবে? ডাব্লিউডাব্লিউ বলেছে ছাড় ভাই, সিম্পল ম্যাচ রাখ, আজকে তো এমনিও নর্মাল রয়ের এপিসোড, কী আছে নয়, বছরটা শুরুই হয়েছে, তো র তো নর্মালি চলবে। তো তার জন্য এই ম্যাচেও ডাব্লিউডাব্লিউ কিছুই করায় না, না তো এজেলির রিটার্ন, না তো নাটালিয়ার ইন্টারফারেন্স, উল্টে এই ম্যাচে একটা আনএক্সপেক্টেড জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমি সত্যি ভাবিনি এই মুহূর্তে ম্যাক্সিন ডুপ্রির কাছ থেকে চ্যাম্পিয়নশিপ চলে যাবে। যদিও বেকি লিঞ্চ আমার ফেভারিট সুপারস্টার, কিন্তু আমার মনে হয়েছিল যে বেকি লিঞ্চের এই মুহূর্তে টাইটেলের দরকার নেই, এই মুহূর্তে ম্যাক্সিন ডুপ্রির কাছে টাইটেলটা ডাব্লিউডাব্লিউ রাখতে পারে আর এজেলি আর বেকি লিঞ্চের ফিউড ডাব্লিউডাব্লিউ শুরু করতে পারে। কিন্তু না, ডাব্লিউডাব্লিউর প্ল্যান অন্যই ছিল। আর আমরা দেখতে পেলাম আজকে বেকি লিঞ্চ তার হিল ট্যাকটিক্স ইউজ করে আর তার এক্সপিরিয়েন্সকে ইউজ করে ম্যাক্সিন ডুপ্রিকে পুরো বোকা বানিয়ে দিয়েছে, যেখানে দেখে মনে হচ্ছিল যে ম্যাক্সিন ডুপ্রি আমাদের বেকি লিঞ্চকে সাবমিশন মুভে আটকে দিয়েছে, কিন্তু সেটাকেই কাউন্টার করে রোপের সাহায্য নিয়ে ম্যাক্সিন ডুপ্রিকেই বেকি লিঞ্চ পিন করে দেয়। আর একটা জিনিস যদি ভালো কথা বলা যায় এখান থেকে, যে ম্যাক্সিন ডুপ্রিকে ডাব্লিউডাব্লিউ প্রোটেক্ট করেছে, কারণ ম্যাক্সিন ডুপ্রি একটা নর্মাল সুপারস্টার, মানে এখনও সেই লেভেলে তো যায়নি, কিন্তু তবু ম্যাক্সিন ডুপ্রির ক্যারেক্টারকে প্রোটেক্ট করা হচ্ছে, আর বেকি লিঞ্চ আজকে তাকে ক্লিন হারাতে পারেনি। মানে এর থেকে বোঝা যাচ্ছে যে বেকি লিঞ্চ আজকে নতুন চ্যাম্পিয়ন তো হয়ে গেছে, কিন্তু ম্যাক্সিন ডুপ্রি আর বেকি লিঞ্চের গল্প এখনও আগে চলবে, এখনই এই গল্পটা শেষ হয়ে যায়নি। এবার এই গল্পটাকে ডাব্লিউডাব্লিউ কতদিন টানবে, আর এজেলি কবে আবার রিটার্ন করবে, আর কবে বেকি লিঞ্চকে ফেস করবে আমার সত্যি জানা নেই। কিন্তু যাই হোক না কেন, আলটিমেটলি আমাদের বেকি লিঞ্চ, মানে আমার ফেভারিট সুপারস্টার বেকি লিঞ্চ নতুন চ্যাম্পিয়ন হয়ে গেছে, তাই এটা নিয়ে আমি আর কী বা কমপ্লেন করবো। কিন্তু সত্যি বলতে যা যা এক্সপেক্ট করেছিলাম তার মধ্যে কিচ্ছু ঘটেনি, কিচ্ছু না। কালকে যারা আমার ভিডিও দেখেছো, যাদের এক্সপেকটেশন আমি অনেক বাড়িয়ে দিয়েছিলাম এই ম্যাচটা থেকে, তাদের কাছে আমি সরি বলছি, আমি ভুলে গেছিলাম এটা ট্রিপল এইচের এরা। এছাড়া আমাদের ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স জে উসো আর জিমি উসো আজকে রতে ছিল। কি করতে ছিল? কিছুই করতে ছিল না, আজকে জাস্ট তারা রতে এসেছিল ইট করতে। তো একে উসোসদের রিউনিয়ন হয়ে গেছে, কিন্তু তাদের থিম সংকে তো ডাব্লিউডাব্লিউ ফিরিয়ে আনবে না, কারণ উসোসদের থিম সং ফিরিয়ে আনলে লোক ইট করবে কী করে। তো জে উসো আর জিমি উসো আজকে জে উসোর থিম সঙ্গে অডিয়েন্সের মধ্যে থেকে এন্ট্রি করে এটাই বলে যে তারা ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স হয়ে গেছে, এবার তারা এটাকে সেলিব্রেট করছে। জাস্ট সেলিব্রেটই করতে এসেছিল আজকে, আর কিছুই করে না, র্যাপ স্টাইলে সেলিব্রেট করে, তারপর ইট করতে করতে ওই 4 letters
ওয়ান ওয়ার্ড ইট এই করতে করতে বেরিয়ে যায়। তো এই ছিল আজকে উসোসদের ভূমিকা র অন নেটফ্লিক্সের 1 ইয়ার অ্যানিভার্সারিতে। এবার স্ম্যাকডাউনে আমরা কিছু নতুন মুখ দেখতে পেয়েছিলাম এই উইকে। তো অ্যাডাম পিয়ার্স কি পেছনে থাকতে পারে? অ্যাডাম পিয়ার্স বললো স্ম্যাকডাউনে তোমরা নতুন মুখ দেখতে পেয়েছো, রতেও আমি নতুন মুখ নিয়ে আসবো, এই বলে যখন একটা অ্যাডভার্টিজমেন্ট চলছিল তখন আমরা একটা সেগমেন্ট দেখতে পাই যেখানে জীবন ইভেন্টসকে আজকে অ্যাডাম পিয়ার্স রয়ের কন্ট্রাক্ট দেয়, আর জীবন ইভেন্টস সেই রয়ের কন্ট্রাক্টটা সাইন করে, আর এখন অফিসিয়ালি জীবন ইভেন্টস হয়ে গেছে একজন র সুপারস্টার, মানে তার এনএক্সটি থেকে মেন রোস্টারে কল আপ হয়ে গেছে। এবার আর কি, এবার দেখো জীবন ইভেন্টসকে রতে। এবার এভলিউশন প্রিমিয়াম লাইভ ইভেন্ট এখানেই শেষ হয়ে যায়নি, কারণ এরপর আমরা আমাদের ওমেন্স ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন দ্য লা প্রিমিয়ারা, তাই তো বলে মনে হয়, হ্যাঁ, স্টেফেনি ভ্যাকারকে দেখেছিলাম। আর সে আজকে বেসিক্যালি এসেছিল, কোনো কাজ ছিল না, সে আজকে তার মুখ দেখাতে এসেছিল। আর তার যেহেতু একটু পায়ে চোট লেগেছে, সে একটু ইনজিওর্ড, তাই একটা ভয় ছিল যে তাকে কি তার চ্যাম্পিয়নশিপ রিলিংকুইশ করতে হবে। তো সেইটা যে সে করছে না, সে যে একটা ফাইটিং চ্যাম্পিয়ন, আর এই পায়ে চোট লাগা সত্ত্বেও সে যে চ্যাম্পিয়নশিপটাকে এত সহজে ছাড়বে না, সে এইটাই বলতে এসেছিল। কিন্তু পেছন থেকে আমাদের বদমাস রাকেল রড্রিগুয়েজ সে বলল এত সহজে কি করে। তো সে স্টেফিনি ভ্যাকারকে পেছন থেকে অ্যাটাক করে দিল। আর শুধু অ্যাটাক করে কি তার মনের শান্তি মিটবে? তো দেখলো ও পায়ে ব্যথা লেগেছে, তো এই ব্যথাটাকে আর একটু বেশি বাড়িয়ে দেওয়া যাক যাতে চ্যাম্পিয়নশিপ রিলিংকুইশ হয়ে যায়, তারপর আমি চান্স পেয়ে যাই। তো সেই পায়েও অ্যাটাক করতে থাকলো, চিয়ারের সাথে সেই পায়ে অ্যাটাক করলো। আর তারপর আমরা দেখতে পেলাম আমাদের চ্যাম্পিয়ন, আমাদের ফাইটিং চ্যাম্পিয়ন, সে ব্যথায় ছটফট করতে থাকলো রিংয়ে। আর তারপর সেখানে আমাদের নকল সিকিউরিটি গার্ড, আমাদের সব রেফারি, অ্যাডাম পিয়ার্স সবাই এসে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দিল, আর তাকে কোনোভাবে ধরে বেঁধে ব্যাকস্টেজে নিয়ে যাওয়া হলো। কিন্তু আমাদের রাকেল রড্রিগুয়েজও বলেছিল যে জাজমেন্ট ডে থেকে আমি একটু আলাদা হয়েছি কি শুধু এই কারণে যে তোকে রিংয়ে অ্যাটাক করে ছেড়ে দেবো? না 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 না, আমি তোকে ব্যাক স্টেজেও অ্যাটাক করবো। তো কোনোভাবে তাকে ব্যাক স্টেজে নিয়ে আসা হলে ব্যাক স্টেজে আবার রাকেল রড্রিগুয়েজ তাকে অ্যাটাক করে দেয়। আর তারপর আবার আমাদের নকল সিকিউরিটি গার্ড, রেফারি আর অ্যাডাম পিয়ার্স চিৎকার চেঁচামেচি করতে করতে সেখানে চলে আসে। আর অ্যাডাম পিয়ার্স লাস্টে তার ব্রেনকে ইউজ করে বলে যে ঠিক আছে, ও আমি তো জেনারেল ম্যানেজার, আমার কাছে পাওয়ার আছে, তো রাকেল তুই র থেকে বেরিয়ে যা, আমি তোকে রতে দেখতে চাই না বলে রাকেল রড্রিগুয়েজকে র থেকে বের করে দেয়। আর স্টেফিনি ভ্যাকারকে তারপর মেডিকেলরা এসে দেখতে থাকে, ও তোমার পায়ে ব্যথা লেগেছে, আরাম করো আরাম করো, ঠিক আছে ঠিক আছে, এখন নড়াচড়া করো না, এই বলে এই হয়। মানে আর কি বলবো, আজকে রতে শুধু এইগুলোই চলছিল। আর এভলিউশন পেপার ভিউ এখনও শেষ হয়নি, এভলিউশন প্রিমিয়ার লাইভ ইভেন্ট তো চলবেই রতে। তো আবার আমরা দেখতে পেলাম তারপর লিভ মর্গান আর লায়রা ভ্যালকাইরিয়ার ম্যাচ, যেটাও অফিসিয়ালি অ্যানাউন্স করা ছিল, তাই আমরা কমপ্লেন তো করতে পারি না। ডাব্লিউডাব্লিউ আমাদের আগেই বলে দিয়েছিল যে এটা তো আমরা দেখতে চলেছি আজকে। তো ঠিক আছে, এবার এই ম্যাচটা হয়। এই ম্যাচেও ডাব্লিউডাব্লিউ আমাদের স্পেশাল কিছু দেখাবে না, তো দেখাবেই বাকি, এই ম্যাচে স্পেশাল কিছু ছিল না সত্যি কথা বলতে, এখান থেকে কোনো কমপ্লেন আমি করবো না। এই ম্যাচটাও নর্মালি চলে, আর যেহেতু লিভ মর্গানের এটা ফার্স্ট ম্যাচ ছিল রিটার্নের পর, মানে সিঙ্গলস ম্যাচ, তো সেই কারণে লিভ মর্গানকে খুব ভালোভাবে এই ম্যাচে প্রেজেন্ট করা হয়। আর এই ম্যাচে যেমন আমি কালকে তোমাদের বলেছিলাম যে আমরা রক্সেন পেরেস আর বেলের ইন্টারফিয়ারেন্স দেখতে পেতে পারি, তো একটা মুহূর্তে মনে হয় লায়রা ভ্যালকাইরিয়া হয়তো হারিয়ে দেবে লিভ মর্গানকে, কিন্তু রক্সেন পেরেস সেই মুহূর্তে লায়রা ভ্যালকাইরিয়াকে ডিস্ট্র্যাক্ট করতে শুরু করে দেয়। তো আমরা দেখতে পাই যে রিং সাইডে বেলি আর রক্সেন পেরেসের মধ্যে মারপিট লেগে যায়, আর তারা দুজন নিজেদের মধ্যেই মারপিট করতে করতে আর কি রিং সাইড থেকে চলে যায়। তো লায়রা ভ্যালকাইরিয়াও একা হয়ে যায়, এখান থেকে লিভ মর্গানও একা হয়ে যায়। কিন্তু লিভ মর্গানের কাছে যেহেতু এক্সপিরিয়েন্স ছিল, লিভ মর্গানের কাছে হিল ট্যাকটিক্স ছিল, তো লিভ মর্গান সেসব ইউজ করে লায়রা ভ্যালকাইরিয়াকে দেখিয়ে দেয় যে কেন লিভ মর্গানকে মানুষজন এত পছন্দ করে। লায়রা ভ্যালকাইরিয়ার এখনো অনেক কিছু শেখা বাকি। তো লিভ মর্গান এই ম্যাচে লায়রা ভ্যালকাইরিয়াকে হারিয়ে দেয়, আর তারপর সেলিব্রেট করতে থাকে। তো যেমন বললাম, র এতদূর পর্যন্ত শুধু এইগুলোই চলেছে, না কারো স্পেশাল রিটার্ন, না তো রোমান রিংসের অ্যাপিয়ারেন্স, না তো ব্রক লেসনারের অ্যাপিয়ারেন্স। এবার আমরা ডাব্লিউডাব্লিউকে কিছু বলতেও পারবো না, কারণ ডাব্লিউডাব্লিউ তো আমাদের বলেনি যে রোমান রিংস আর ব্রক লেসনার আসবে। সে তো আমি বোকা যে আমি তোমাদের এক্সপেকটেশন বাড়িয়ে দিয়েছিলাম যে হ্যাঁ দুজন আসতে পারে বা দুজনের মধ্যে একজন আসতে পারে, কিন্তু না, ট্রিপল এইচ বলেছে আমার টাকে চুল ওঠে নাকি সাথে সাথে, যতদিন না আমার টাকে চুল উঠছে আমি এসব তোমাদের দিচ্ছি না বাবা, টাকে চুল ওর জীবনে উঠবে না। আর আজকেও আমরা রোমান রেন্স আর ব্রক লেসনারের মধ্যেও কাউকে দেখতে পাইনি। রোমান রেন্স ব্রক লেসনার তো ছেড়ে দাও, নর্মাল যাদের রিটার্ন আজকে আশা আমরা করেছিলাম তারও রিটার্ন আমরা দেখতে পাইনি। হ্যাঁ, আমি ক্রিস জেরিকো রিটার্নের কথাই বলছি। তো যেইভাবে আমাদের আর এক টাকলু, মানে আমাদের রয়ের জেনারেল ম্যানেজার অ্যাডাম পিয়ার্স, সে খুব হু ক্যান ব্রেক ডাউন দ্য ওয়ালস, মানে অনেকভাবে টিজ করছিল যে হ্যাঁ ক্রিস জেরিকো তো আসছে, কিন্তু এই সবই ছিল আমাদেরকে জানুয়ারি মাসে এপ্রিল ফুল বানানোর ট্রিক্স।
আর বোকা তো আমাদের বানিয়ে দিয়েছে, আমিও বোকা হয়ে গেছি, তোমাদেরকেও আমি বোকা বানিয়ে দিয়েছি, কারণ আজকে ক্রিস জেরিকোর কোনো দেখা ছিল না। এবার ক্রিস জেরিকো তার মানে রয়্যাল রাম্বলেই আসছে, এটা তো শিওর হয়ে গেল, মাঝখানে আর ক্রিস জেরিকোর কথা বলতেও হবে না, ভালো কথা। এবার রয়্যাল রাম্বলেও যদি না আসে তাহলে হ্যাটস অফ ট্রিপল এইচ, তুমি আবার আমাদেরকে বোকা বানিয়ে দিয়েছো, খুবই ভালো কথা। তো ক্রিস জেরিকোর কথা আমি আর বলছি না রয়্যাল রাম্বলের আগে, এবার যা ক্রিস জেরিকোর কথা হবে সেটা রয়্যাল রাম্বলের রিলেটেড কথা হবে, কারণ আজকে যখন ক্রিস জেরিকো আসেনি, মাঝখানেও ক্রিস জেরিকো আর আসবে, সেই আশাও ছেড়ে দাও। এবার যদি ক্রিস জেরিকো রিটার্ন করতে হয় সেটা ডিরেক্ট রয়্যাল রাম্বলে করবে, কিন্তু এইখানে তো আমরা ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। কিন্তু এবার চলে আসে যাক মেইন ইভেন্টে। আর মেইন ইভেন্ট আজকে ভালো ছিল, মেইন ইভেন্ট নিয়ে আমি কিছু বলছি না, মেইন ইভেন্ট আজকে সত্যিই ভালো ছিল, কারণ আজকে ব্রন ব্রিকারকে দেখে সত্যি একজন সুপারস্টার বলে মনে হচ্ছিল। আর আমাদের সিএম পাঙ্কও আজকে ব্রন ব্রিকারের জন্য পুরোপুরি রেডি ছিল। আর এই ম্যাচে আমরা যেমন দেখেছিলাম যে পল হেমন ব্রন ব্রিকারকে সাপোর্ট করার জন্য ছিল, আর এই ম্যাচের শুরুর দিকে তো ব্রন ব্রিকারের পুরো আপার হ্যান্ড ছিল, ব্রন ব্রিকারই এই ম্যাচটাকে ডমিনেট করছিল, সিএম পাঙ্ক সেইভাবে কোনো চান্স পাচ্ছিলই না। কিন্তু সিএম পাঙ্ক যখন ধীরে ধীরে এই ম্যাচে কামব্যাক করার চেষ্টা করে, আর একটা মোমেন্টে যখন মনে হয় যে হ্যাঁ সিএম পাঙ্ক এবার জিতে যেতে পারে, সেই সময় আমরা দেখতে পাই পল হেমন সেখানে ইন্টারফেয়ার করে। আর এই ম্যাচের মাঝখানেও আমরা কিছু ভালো স্পট দেখেছিলাম, ব্রন ব্রিকারের তরফ থেকে কিছু অ্যাথলেটিক মুভ দেখেছিলাম, কিছু বচও দেখেছিলাম, যেমন রিং সাইডে একটা মুভ দিতে গিয়ে প্রথমবারে সেটা ব্রন ব্রিকার দিতে পারেনি, নেক্সট টাইম আবার সেটাকে ঠিকঠাক করে ব্রন ব্রিকার দিতে পেরেছিল। মুভটার নাম আমি ভুলে গেছি, সেই পা দিয়ে ধরে উল্টে যায় ফেলে দেয়, মুভটার নাম আমি সত্যি ভুলে গেছি, তাই আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তোমরা কেউ কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো এই মুভটার নাম কি। যাই হোক, তাছাড়া আমরা দেখেছিলাম যখন পল হেমনের ইন্টারফিয়ারেন্স হয় তখন আবার সিএম পাঙ্ক ডিস্ট্র্যাক্টেড হয়ে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ব্রন ব্রিকার এই ম্যাচে কামব্যাক করার চেষ্টা করে। এবার রয়ের মেইন ইভেন্ট হচ্ছে রেফারি মার খাবে না, এটা কখনো হতে পারে? তো আমরা দেখতে পাই যে ব্রন ব্রিকার সিএম পাঙ্কে রেফারির গায়ে ছুড়ে দেয়, রেফারি তো আমাদের ফুলের কলি, একটু ছোঁয়া লাগলেই মূর্ছা যায়, তো রেফারি তারপর উল্টে পাল্টে পড়ে যায়। রেফারি যখন পড়ে যায় তখন কি আর সুযোগ কেউ ছাড়ে, বিশেষ করে হিল টিম? তো আমরা দেখতে পাই পুরো ভিশন সেখানে চলে আসে, লোগান পল, ব্রনসন রিড আর আমাদের অস্টিন থিওরি। তো লোগান পল আর ব্রনসন রিডকে তো সিএম পাঙ্ক কোনোভাবে হ্যান্ডেল করে নেয়, কিন্তু অস্টিন থিওরি তো নিজের তালেই আছে, অস্টিন থিওরিকে সিএম পাঙ্ক কিছু করতে পারে না, উল্টে অস্টিন থিওরির সুযোগ বুঝে সিএম পাঙ্ককে একটা স্টম্প মেরে দেয়। তো তখন ব্রন ব্রিকার ভাবে যে এই সুযোগটাকে এবার আমি কাজে লাগিয়ে নিই, তো ব্রন ব্রিকার তখন সিএম পাঙ্ককে পিন করতে চায়, ওদিক থেকে ব্রনসন রিড রেফারিকে আবার রিংয়ের মধ্যে তুলে ফেলে দেয় যে যা এবার কাউন্ট কর, কিন্তু সিএম পাঙ্ক সেখান থেকে কিক আউট করে। আর কিক আউটের যখন কথা হচ্ছে তখন একটা মোমেন্টে আমরা দেখেছিলাম সিএম পাঙ্ক ব্রন ব্রিকারকে একটা জিটিএস লাগিয়ে দিয়েছিল, আর দেখে মনে হয়েছিল এখানেই ম্যাচটা শেষ, কিন্তু ব্রন ব্রিকার সেই জিটিএস থেকেও কিক আউট করেছিল। আর সেই সময় মনে হয়েছিল যে না, আশা আছে আর ব্রন ব্রিকার নতুন চ্যাম্পিয়ন হলেও হয়ে যেতে পারে, কিন্তু সিএম পাঙ্কের এক্সপিরিয়েন্সের সামনে ব্রন ব্রিকারকে লাস্ট অব্দি হার মানতেই হয়েছে, কারণ ব্রন ব্রিকার অনেক চেষ্টা করেও সিএম পাঙ্ককে হারাতে পারে না। সিএম পাঙ্ককে একটা স্পিয়ারও মেরে দিয়েছিল ব্রন ব্রিকার, কিন্তু সেখান থেকে সিএম পাঙ্কও কিক আউট করেছিল। আর লাস্টে যখন ফাইনাল স্পিয়ারটা মারতে যাচ্ছিল ব্রন ব্রিকার, তার আগেও আমরা ব্রন ব্রিকারের তরফ থেকে কিছু মুভ দেখেছিলাম, যেমন একটা সময়ে ব্রন ব্রিকার সিএম পাঙ্ককে অ্যানাউন্সার টেবিলে শুইয়ে দিয়ে সে উড়ে গিয়ে সিএম পাঙ্কের উপর পড়েছিল, যেখানে অ্যানাউন্সার টেবিল পুরো ভেঙে গেছিলো। তাছাড়া মাঝখানে আবার যখন পল হেমন ইন্টারফেয়ার করার চেষ্টা করেছিল তখন আমাদের সিএম পাঙ্ক পল হেমনকেও একটা ঘুষি মেরে দিয়েছিল। তো এই সব তো ম্যাচে চলছিল, কিন্তু ফাইনালি যখন ব্রন ব্রিকার তার ফাইনাল স্পিয়ারটা মারতে যাচ্ছিল তখন আমরা দেখতে পাই সিএম পাঙ্ক সেই মুভটাকে কাউন্টার করে মেরে দেয় তার নিজের ফিনিশার জিটিএস, আর সেই জিটিএস থেকে ব্রন ব্রিকার আর কিক আউট করতে পারে না, আর ব্রন ব্রিকারকে পিন করে 1, 2, 3 আর সিএম পাঙ্ক তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি এই ম্যাচে রিটেন করে নিয়েছে। এবার কালকেও আমি তোমাদের বলেছিলাম যে হ্যাঁ সিএম পাঙ্কের চান্স একটু বেশি আছে, সিএম পাঙ্ক রিটেন করে নিতে পারে, তো সেটাই হয়েছে। কিন্তু ম্যাচের শেষে যেমন বললাম, কোনো এফোর্ট ডাব্লিউডাব্লিউ লাগায়নি, শুধু দেখিয়েছে যে হতাশ ব্রন ব্রিকার পড়ে আছে, ব্রন ব্রিকার এত কাছে এসেও ব্রন ব্রিকার চ্যাম্পিয়ন হতে পারলো না, সিএম পাঙ্ক সেলিব্রেট করছে আর আমাদের রয়ের এপিসোড শেষ হয়ে গেল। তো এই ছিল স্ট্রেঞ্জার থিংসের স্পেশাল নেটফ্লিক্সের 1 ইয়ার অ্যানিভার্সারি, যেখানে স্পেশাল কিচ্ছু হয়নি। আর হ্যাঁ, এই ম্যাচ থেকে একটা কথা তো বলতে ভুলেই গেলাম, এই যে ভিশন এসেছিল এই ম্যাচে, ভিশনকে আটকানোর জন্য কারা এসেছিল? আমরা কি এক্সপেক্ট করছিলাম রোমান রেন্স আসবে, ব্রক লেসনার আসবে, কিন্তু না, এসেছিল কারা? পেন্টা, ড্র্যাগন লি আর রে মিস্ট্রিও, সব লুচাডোররা চলে এসেছিলো। এবার পেন্টা আর রে মিস্ট্রিওর সাথে নয় অস্টিন থিওরি আর ব্রনসন রিডের ফিউড চলছে, সেটা মানা যায়, মাঝখান থেকে ড্র্যাগন লি কেন ঢুকলো ভাই? মানে যেখানেই দেখবে সেখানেই ঢুকতে হবে, তো ঠিক আছে ঢুকে পড়েছে। যেখানে আমরা রোমান রেন্স ব্রক লেসনারকে এক্সপেক্ট করছিলাম সেখানে আমরা পেন্টা আর ড্র্যাগন লিকে পেয়েছি, এটাও ভালো। ট্রিপল এইচ আর আমাদের কত দুঃখ দেবে আমি জানি না। তো এদের মধ্যে হয়তো নেক্সট উইক আমরা একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো, যেখানে একদিকে থাকবে লোগান পল, অস্টিন থিওরি, ব্রনসন রিড, আর একদিকে থাকবে রে মিস্ট্রিও, পেন্টা আর ড্র্যাগন লি। তো আমরা এক্সপেক্ট করি হিমালয়ের চূড়া, আর আমরা পাই
পাড়ার মানে ফুটো গর্ত। তো যাই হোক না কেন, কী বললাম আমি নিজেই জানি না, আমি আজকে পুরো পাগল হয়ে গেছি। র দেখে সত্যি মাথা খারাপ হয়ে গেছে। আজকের র থেকে আমার এক্সপেকটেশন সত্যি অনেক হাই ছিল, আর র সেই অর্থে কিছুই ডেলিভার করতে পারেনি। এমনি যদি নর্মাল দেখা হয়, র আজকে মোটামুটি ছিল, আমি বলবো না র আজকে খুব খারাপ ছিল, কিন্তু যতটা এক্সপেকটেশন আমাদের বাড়িয়ে দিয়েছিল না ট্রিপল এইচ, সেই অর্থে কিচ্ছু করেনি, রতে কিচ্ছু করেনি। তাই আমার আজকের র একদমই ভালো লাগেনি। আমার স্ম্যাকডাউন যতটা ভালো লেগেছিল, র আমার ঠিক ততটাই খারাপ লেগেছে। কিন্তু সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার হয়তো একটু বেশি এক্সপেকটেশন ছিল, তাই আমার একটু বেশি খারাপ লেগে গেছে। তোমাদের আজকের র কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। আর কী বা বলবো, ভিডিওটা যদি তোমাদের অন্তত ভালো লেগে থাকে, ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে যাও। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে পারলে হাইপ করে দিয়ে যাও। আর আজকে র তোমাদের কেমন লাগলো, তোমরা কতটা এক্সপেক্ট করেছিলে আর কী পেয়েছো, প্লিজ জানিও কমেন্ট বক্সে, আমি তোমাদের রিয়াকশনটাও দেখতে চাই। আর তোমাদের কাছে আবার সরি বলছি, কালকের ভিডিও দেখে হয়তো তোমাদের এক্সপেকটেশন অনেক বেড়ে গেছিলো, কিন্তু আজকের ডাব্লিউডাব্লিউ সেই অর্থে কিচ্ছু দিতে পারেনি। তো এইভাবেই ডাব্লিউডাব্লিউর গল্প চলতে থাকবে, আর আমি আবার আসবো তোমাদের সাথে কথা বলতে আমার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।